গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 10ম পর্ব। বৈশাখ মাস, আকাশে মেঘ জমতে শুরু করেছে। ধরন দেখে মনে হয় কাল বৈশাখী হবে। পাখিরা অস্থির হয়ে ওড়াউড়ি করছে। ওরা টের পায়। কবির মাস্টার দ্রুত পা চালাচ্ছেন। তার সঙ্গে আছে শওকত। শওকতের মাথায় বিছানার চাদর দিয়ে বাঁধা গাদাখানিক বই। বইগুলি জোগাড় হয়েছে নীলগঞ্জ পাবলিক লাইব্রেরির জন্যে। পাবলিক লাইব্রেরি আপাতত তাঁর শোবার ঘরে। খুব শিগগিরই ঘর তোলা হবে। জমি খানিকটা পেলেই হয়। জমি পাওয়া যাচ্ছে না। কবির মাস্টার আকাশের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বললেন, তাড়াতাড়ি পা চালা শওকত, তুই দেখি বইগুলি ভেজানোর মতলব করছিস। আর কত তাড়াতাড়ি যাইতাম কন, আমি তো আর ঘোড়া না, মাথার উপরে আছে 3 মণি বোঝা। লম্বা লম্বা পা ফেল রে বাবা, বই ভিজলে সর্বনাশ। লম্বা লম্বা পা ফেলেও রক্ষা হল না। কালী মন্দিরের কাছাকাছি আসতেই ঝেপে বৃষ্টি এলো, সেই সঙ্গে প্রচণ্ড বাতাস। তারা ছুটতে ছুটতে কালী মন্দিরে উঠল। মন্দিরটি জরাজীর্ণ, পূজা টুজা হয় না দীর্ঘদিন। কালী মূর্তির মাথা নেই। মন্দিরের চাতাল গোবরে ভর্তি। কবির মাস্টারের এক পা গোবরে ডুবে গেল। কি কাণ্ড রে শওকত! পাকা দালানের বাড়ি, ছাদ ফেটে গেছে, পানি আসছে ভাঙা ছাদ থেকে। শওকত বলল, হাততালি দেন স্যার। কেন? জায়গাটা সাপে ভর্তি। পুলিশ কি? 2টা ছাগল মরল সাপের কামড়ে। আরে বেটা, আগে বলবি তো। কবির মাস্টার এই একটি প্রাণীকে ভয় করেন। এই প্রাণীটির সঙ্গে কেন যেন তার বারবার দেখা হয়। শওকত, জি স্যার। চল রওনা দি। এই তুফানের মধ্যে কই যাইবেন? জব্বর তুফান হইতেছে। বাতাসের বেগ ক্রমেই বাড়ছে। মন্দিরের দরজা জানলা কিছু নেই। বৃষ্টির ঝাপটায় দুজনেই কাক ভেজা হয়ে গেল। কবির মাস্টার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এককালে কত জাঁকজমক ছিল মন্দিরের। প্রতি অমাবস্যায় ঢাক ঢোল বাজিয়ে পূজা হতো। এখন কিছুই হয় না। গরু ছাগল চড়ে বেড়াত। বিত্তশালী হিন্দুদের কেউই নেই। সবার ধারণা হয়েছে সীমান্ত পার হতে পারলেই মহাসুখ। পালবাবুরা ছিলেন মুক্তিযুদ্ধ পর্যন্ত। মুক্তিযুদ্ধে তার একটি ছেলে মারা গেল। পালিয়ে যাবার সময় তার বড় ছেলের বউ বরুণা রহস্যময়ভাবে মিলিটারিদের হাতে পড়ল। তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পালবাবু প্রায় জলের দরে বিষয় সম্পত্তি বিক্রি করলেন। সবাই বলল, এখন আর ভয় কি, এখন কেন যাবেন? পালবাবু থাকলেন না। দেশ ছাড়ার আগে কবির মাস্টারকে বলে গেলেন, মাস্টার, বসত বাড়ি আর 10 বিঘা ধানি জমি বিক্রি করি নাই, এগুলি আমি তোমারে দিয়ে যাইতেছি। কবির মাস্টার অবাক হয়ে বললেন, কেন? আমার বৌমা যদি কোনো দিন আসে এগুলো তুমি তারে দিবা। আমার যেন কেন মনে হয় বৌমা বাইসা আছে। একদিন না একদিন সে আসব নীলগঞ্জে। সে বেঁচে আছে এটা মনে করার কারণ কি? আমি স্বপ্নে দেখছি মাস্টার। সে যদি আসে আমি নিজে পৌঁছে দেব আপনার কাছে। না মাস্টার, তার দরকার নাই। কেন দরকার নেই কেন? পালবাবু জবাব না দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বরুণা ফিরে আসেনি। 10 বিঘা জমি এবং বসতবাড়ি আছে আগের মতোই। একবার ফজল মিয়া দলিল বের করল। বসতবাড়ি এবং জমি তাকে দলিল করে দিয়ে গেছে পালরা। সেই দলিল আদালতে টিকল না। কিছুদিন হল ফজর আলীর ভাগ্নে মেম্বর মিয়া একটি হ্যান্ডনোট বের করেছে, যার মর্মার্থ হচ্ছে 1970 সনে পালবাবু তার কাছে 11,032 টাকা কর্জ নিয়েছে। সে টাকা শোধ হয়নি। টাকা শোধ কিংবা অনাদায়ে বাড়িঘর নিলামে তোলার জন্যে সে চেষ্টা তদবির করছে। কবির মাস্টার মেম্বর মিয়ার সঙ্গে দেখা করে ঠান্ডা গলায় বলে এসেছেন, দেখো মেম্বর, 1970 সনে তুমি হাফ প্যান্ট পরতে, দাড়ি গোফও জ্বালায়নি। তোমার কাছ থেকে 11,000 টাকা কর্জ নিল পালরা। জালিয়াতি করতে হলে বুদ্ধি লাগে,
তোমার মতো বেকুবের কাজ না। মেম্বর মিয়া কোনো উত্তর দেয়নি, কিন্তু এমনভাবে তাকিয়েছে যার মানে সে সহজে ছাড়বে না। কিছুদিন হলো কবির মাস্টার ভাবছেন গার্লস স্কুলটা পালদের বসত বাড়িতে শুরু করলে কেমন হয়। নাম দেবেন বরুণা বালিকা বিদ্যালয়। বরুণা যদি সত্যি সত্যি ফিরে আসে সে খুশিই হবে। আর একবার স্কুল চালু হয়ে গেলে সহজে কেউ হাত বাড়াবে না। ঝড় ভালোই হয়েছে। গাছপালা পড়ে চারদিক লণ্ডভণ্ড হয়ে গেছে। অধিকাংশ কাঁচা বাড়ি ঝড়ে উড়ে গেছে। মানুষজন মারা যায়নি, তবে বদিউজ্জামানের মার পা ভেঙেছে 2 জায়গায়। সে চিৎকার করছে গরুর মতো। বদিউজ্জামানের সেদিকে লক্ষ্য নেই। সে তার ঝড়ে উড়িয়ে নেয়া ঘরের শোকে কাতর। সে উঠোনে বসে আছে মাথা নিচু করে। মায়ের চিৎকারে বিরক্ত হয়ে একবার ধমকে উঠেছে। খালি চিল্লায়, চুপ করেন, ডাক্তারের কাছে আমার লইয়া যারে বদিউজ্জামান। সকাল হোক। সকাল তো বাঁচতাম না, না বাঁচলে নাই। বদিউজ্জামানের স্ত্রী হাঁস মুরগির খবর নিতে ছোটাছুটি করছে। আকাশের অবস্থা ভালো নয়। সাধারণত কালবৈশাখীর পরপরই আকাশ পরিষ্কার হয়ে যায়। এবার সেরকম হচ্ছে না। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বাড়িঘর ভাঙা মানুষগুলির জন্যে রাতের একটা আশ্রয় দরকার। এতগুলি মানুষকে আশ্রয় দেবার মতো ব্যবস্থা হঠাৎ করা মুশকিল। কবির মাস্টার ছাতা মাথায় দিয়ে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ালেন। এত বড় একটা ঝড় হয়ে গেল, কিন্তু একজন মানুষও মারা গেল না, এই ব্যাপারটি তাকে অভিভূত করল। ঝড়ের মধ্যে বেঁচে এদের অভ্যেস আছে। বদিউজ্জামানের মাকে সদরে পাঠানো দরকার। বদিউজ্জামানের সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। ঘরের শোকেই সে কাতর। কবির মাস্টার বিরক্ত হয়ে বললেন, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? মাকে হাসপাতালে নিয়ে যা। সকাল হোক, সকালে নিমু। সকালে নিবি কিরে বেটা? অবস্থা তো খুবই খারাপ। এখন রওনা দিলে শেষটাইতে পৌঁছামু সদরে, কেউ পুষত না মারে। রুয়াল বাজারে নিয়ে যা, ডাক্তার দেখা। পয়সা নাই মাস্টার সাহেব, হাঁস মারা গেছে 2টা, তুফানে ফতুর হইছি। বদিউজ্জামান থুক করে একদলা থুতু ফেলল। তার মা প্রাণপণে চিৎকার শুরু করল। কবির সাহেব বললেন, ডাক্তারের খরচ আমার কাছ থেকে নে। তিনি তাকে 50টা টাকা দিলেন। এদের অবস্থা এত খারাপ, দুঃসময়ের জন্য কোনো সঞ্চয় নেই। একটা নীলগঞ্জ তহবিল করা দরকার, যেখান থেকে দুঃসময়ে টাকা নেওয়া যাবে, তবে যথাসময়ে সে টাকা ফেরত দিতে হবে। তাতে সবার মনে একটা সাহস হবে। বদিউজ্জামান, জি? টাকাটা ফেরত দিবি মনে কইরা? আমার নিজের টাকা না, সুখী নীলগঞ্জের টাকা। জি আচ্ছা। কবির সাহেব রাতে আর ঘুমোতে গেলেন না। সমস্ত গ্রাম ঘুরে ঘুরে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে। অল্প কিছু সময়ের জন্য ঘুমোতে যাবার মানে হয় না। তিনি তার চিঠিপত্র নিয়ে বসলেন। চিঠিপত্র আসতে শুরু করেছে। ছাত্রদের কাছ থেকে যেরকম সাড়া পাওয়া যাবে বলে মনে করা হয়েছিল, সেরকম সাড়া পাওয়া যায়নি। চিঠির উত্তর সবাই দিচ্ছে, কিন্তু আসল জায়গায় পাশ কাটিয়ে যাচ্ছে। যেসব চিঠি পাচ্ছেন তার একটি নমুনা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। এই বৃদ্ধ বয়সেও যে আপনি একটা কিছু করতে যাচ্ছেন তা জেনে অত্যন্ত আনন্দিত হলাম। আশা করি আপনার স্বপ্ন সফল হবে। সুখী নীলগঞ্জ প্রকল্প বাস্তবায়িত হবে। আমি কতটুকু সাহায্য করতে পারবো তা জানি না, কারণ বর্তমানে কিছু আর্থিক সমস্যা যাচ্ছে। সমস্যা মিটলেই আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ইতি আপনার স্নেহধন্য আমিরুল ইসলাম। এই জাতীয় চিঠিগুলোর উপর তিনি লাল কালি দিয়ে লেখেন সাক্ষাৎ, যার মানে হচ্ছে চিঠিতে এর কাছে কোনো কাজ হবে না, দেখা করতে হবে। অবশ্যই মাঝে মাঝে 2-1টা এমন চিঠি পান যে আনন্দে চোখ ভিজে ওঠে। রংপুর থেকে ওহিদুল আলম বলে একটি ছেলে লিখল, স্যার, আমি ভাবতেও পারিনি আমার কথা আপনার মনে আছে। কি যে খুশি হয়েছি চিঠি পড়ে। অতি নিকৃষ্ট ছাত্র হয়েও আপনার স্নেহ থেকে বঞ্চিত হইনি, এই আনন্দ আমার রাখার জায়গা নেই। আমি জীবনে তেমন কোনো সাফল্য লাভ করতে পারিনি। মোটামুটি একটা টানাটানির সংসার বলতে পারেন, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমি আপনাকে সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করব। 500 টাকা মানি অর্ডার করে পাঠালাম।
আমি আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আপনাকে পাঠাবো, এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার মহা সৌভাগ্য যে আপনার জন্য কিছু করতে পারছি। স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে একদিন একটা বড় অপরাধ করেছিলাম। আপনি আমাকে আড়ালে ডেকে নিয়ে এক লাইনের যে উপদেশ দিয়েছিলেন তা আমার এখনও মনে আছে। যতদিন বেঁচে থাকব ততদিন তা মনে থাকবে। এই জাতীয় চিঠিগুলো তিনি আলাদা করে রাখেন। কোনো কারণে মন খারাপ হলে পড়েন, মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যায়। মনে হয় সুখী নীলগঞ্জ প্রকল্প নিশ্চয়ই একদিন শুরু হবে। তিনি ফজরের আজান পড়ার আগ পর্যন্ত চিঠিপত্র নিয়ে ব্যস্ত রইলেন। তারপর রুটির মতো বেড়াতে বেরোলেন। দক্ষিণ পাড়া থেকে কান্নার শব্দ আসছে। ব্যাপার কি? তিনি দ্রুত দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। কাঁদছে বদিউজ্জামান এবং তার স্ত্রী। বদিউজ্জামান তার মাকে হাসপাতালে নিয়ে যায়নি। তার মা কিছুক্ষণ আগেই মারা গেছেন। তিনি অবাক হয়ে নীলুর দিকে তাকালেন, যেন নীলুর কথা ঠিক বুঝতে পারছেন না। নীলু বলল, স্যার, আমি খুব লজ্জিত, শেষ মুহূর্তে জানালাম। বড় সাহেব বললেন, লজ্জিত হওয়াই উচিত। অন্তত 1 মাস আগে জানালেও আমরা অন্য কাউকে পাঠাতে পারতাম। নীলু মাথা নিচু করে বসে রইল। বড় সাহেব বললেন, আপনার সুইডেনে যেতে না পারার পেছনের কারণগুলো কি? আমার একটা ছোট বাচ্চা আছে স্যার, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। কত ছোট? 3.5 বছর বয়স। এই প্রবলেমটা আগে লক্ষ্য করলেন না কেন? আগে ভেবেছিলাম সম্ভব হবে, দেখতে দেখতে 6 মাস কেটে যাবে। বড় সাহেব যথেষ্ট বিরক্ত হয়েছেন। নীলু তার মুখ দেখেই সেটা বুঝতে পারছে, কিন্তু তার করার কিছুই নেই। ট্রেনিং হবে 2 পর্যায়ে, 3 মাস অফিস ম্যানেজমেন্ট এবং পরের 3 মাস সেলস অ্যান্ড প্রমোশন। আপনি নয় প্রথম 3 মাসের ট্রেনিংটা শেষ করে চলে আসুন, নাকি সেখানে অসুবিধে? মেয়েদের স্যার অনেক অসুবিধে। 3 মাস আপনার বাচ্চাকে দেখবার কেউ নেই? তার দাদি, খালা কিংবা ফুপু? নীলু মৃদুস্বরে বলল, আমি একা একা এত দূর যাই, এটা আমার স্বামীর পছন্দ নয়। আই সে। আপনি যদি মনে করেন আমি কথা বললে তিনি কনভিন্সড হবেন, তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি। দরকার নেই স্যার। নীলু উঠে দাঁড়াল। এখন 12:30 বাজে। কিছুক্ষণের মধ্যে লাঞ্চ ব্রেক হবে। তার আজ আর কাজ করতে ইচ্ছা করছে না। ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। কেন জানি বাসায় যেতেও ইচ্ছা করছে না, আবার একা একা ঘুরে বেড়াতেও ইচ্ছা করছে না। বন্যা তার অফিসে, নয়তো তার বাসায় গিয়ে আড্ডা দেয়া যেত। অনেকদিন বন্যার সঙ্গে দেখা হয় না। তার অফিসে চলে গেলে কেমন হয়? আগে কোনোদিন যায়নি। ঠিকানা আছে, খুঁজে বের করতে অসুবিধা হবে কেন? বন্যা খুবই অবাক হল। 2 বার বলল, একা একা খুঁজে বের করলি? তুই তো দারুণ স্মার্ট হয়ে গেছিস। অল্প কিছুদিন চাকরি করেই তোর তো ভালো উন্নতি হয়েছে। তবে ভালো মতো বুদ্ধি খেলাতে পারিসনি। তোর প্রথমে উচিত ছিল টেলিফোন করে দেখা আমি আছি কিনা। তোর এখানে আসবে এমন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ ঠিক করা। আর মিনিট 10 দেরি হলেই কিন্তু আমার সঙ্গে দেখা হতো না। এই সময় ছুটি হয়ে যায় নাকি তোদের? না, ছুটি হয় 4টায়। আজ একটু সকাল সকাল ফিরছি, বাড়ি দেখতে যাব। বাড়ি বদলাচ্ছিস? না, বরের সঙ্গে বনিবনা একেবারেই হচ্ছে না। আমি আলাদা বাসা নিচ্ছি। তোকে সব বলবো, দাঁড়া একটু বসকে বলে আসি। তুই কিছু খাবি? না। নীলু অবাক হয়ে অপেক্ষা করতে লাগল। কি সব পাগলামি যে করছে বন্যা। বনিবনা না হলেই আলাদা বাসা ভাড়া নিতে হবে। তাছাড়া এই শহরে একটি মেয়েকে কেউ বাসা ভাড়া দেবে না। এই শহরে কেন, কোনো শহরেই দেবে না। বন্যা নীলুকে নিয়ে রিকশায় উঠল। হালকা গলায় বলল, তোর হাতে সময় আছে তো? আছে। তাহলে চল আমার সঙ্গে। কেউ একজন সঙ্গে থাকলে সাহস হয়। নিউ এলিফেন্ট রোডে একটা মহিলা হোস্টেলের খোঁজ পেয়ে গিয়েছিলাম। কম্পাউন্ডের ভেতরে ঢুকেই কেমন গা ছমছম করতে লাগলো। সুন্দর সুন্দর সব মেয়েরা ঘুরঘুর করছে, ববকাট চুল, ঠোঁটে লিপস্টিক। বেশ ভদ্র ঘরের মেয়ে বলে মনে হয়, কিন্তু কেমন একটু খটকা লাগলো। হোস্টেল সুপারের সঙ্গে কথা বললাম। বিশাল মৈনাক পর্বতের মতো এক মহিলা। প্রথমে বলল সিট আছে, তারপর যখন শুনলাম আমি একটা এম্বাসিতে চাকরি করি, তখন বলল সিট নেই।
তুই কি বললি? কিছু বলিনি, চলে এসেছি, জায়গাটা ভালো না। নীলু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, এখন কি আবার ওইখানেই যাচ্ছিস নাকি? না, আরেকটা মহিলা হোস্টেল আছে, শুনেছি সেটা ভালো। অনেক চাকরিজীবী মহিলা থাকে, তবে সিট পাওয়া মুশকিল। হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে সেটা শুনি। রিকশায় বসে বলার মতো কোনো স্টোরি না, নিরিবিলিতে বলবো। আর ওইসব শুনে কি করবি? হোস্টেল টোস্টেল খোঁজার চেয়ে ঝামেলাটা মিটিয়ে ফেলা ভালো না? আমি কিছু মেটাবো না, ও যদি মেটাতে চায় মেটাবে, দোষটা ওর, আমার না। রিকশাতেই বন্যা নিচু গলায় তার সমস্যার কথা বলতে শুরু করল। তোকে তো আগেই বলেছি, আমার চাকরি করাটাও পছন্দ করে না। মাসখানেক আগে আমাদের একজন অফিসার বেড়াতে এসেছেন আমার বাসায়, কার্টেসি ভিজিট। এতেই তার মুখ গম্ভীর। কেন এসেছে? মহিলা কলিগদের বাসায় ঘুরঘুর করার দরকারটা কি? এইসব। তারপর কি হলো শোন, সেই ছেলেটা আরেকদিন এলো, আর ওর মাথায় একদম রক্ত উঠে গেল। কেন বারবার আসবে? নীলু ক্ষীণ স্বরে বলল, সত্যি তো, কেন আসবে বারবার? বারবার কোথায় দেখলি? দুবার মাত্র এসেছে। আর আমি কি তাকে বলতে পারি আপনি আসবেন না আমার এখানে? নীলু চুপ করে রইল। বন্যা গম্ভীর গলায় বলল, তারপর কি হলো শোন। ও বলল, তুমি চাকরি ছেড়ে দাও। আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে চাকরি ছাড়তে হবে। তুই কি বললি? আমার রাগ উঠে গেল। আমি বললাম, তুমি কি এমন রসগোল্লা যে তোমার সঙ্গে থাকতেই হবে? কি সর্বনাশ! সর্বনাশে কি আছে? সত্যি কথা বললাম। মেয়ে হয়েছি বলে সত্যি কথা বলতে পারবো না? সত্যি মিথ্যে এখানে কিছু নেই। তুই তোর বরকে রাগিয়ে দেবার চেষ্টা করেছিলি। তা করেছিলাম। ও আমাকে রাগিয়ে দিতে পারবে, আমি পারবো না? খুব পারবো। কতদিন থাকবি আলাদা? যতদিন দরকার হয় ততদিন থাকব। নিজে থেকে ফিরে যাবার মেয়ে আমি না। হোস্টেলে অনেকক্ষণ বসে থাকতে হলো। সুপার আসেন 5টায়। সুপার ছাড়া অন্য কেউ কিছু বলতে পারবে না। মহিলা হোস্টেলটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরের দিকে ফুলের বাগান আছে। কমন রুমটি বিশাল। মেয়েরা হৈ হৈ করে পিং পং খেলছে। নীলু অবাক হয়ে দেখল, একটা টেবিল ঘিরে কয়েকজন মেয়ে তাস খেলছে। মেয়েরাও তাস খেলে নাকি? রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতেই মেয়েদের তাস খেলার ব্যাপারটা আছে। বাস্তবেও যে খেলা হয় নীলু প্রথম দেখল। দেখ বন্যা, তাস খেলছে। খেলবে না কেন? 100 বার খেলবে। জুয়া খেলবে, মদ খেয়ে রাতে বাড়ি ফিরে স্বামীকে ঠ্যাঙাবে। কোনো ছাড়াছাড়ি নেই। নীলু হেসে ফেলল। বন্যার স্বভাব চরিত্রে অনেকখানি পাগলামি এসে ঢুকে যাচ্ছে। সুপার এলো 5:30টায়। সুপার মহিলা নন, পুরুষ। অভদ্র ধরনের লোক। কেউ কিছু বললে অন্যদিকে তাকিয়ে থাকে, যার থেকে তার ধারণা হয় লোকটি কারো কোনো কথা শোনে না। এখানে কোনো সিট নাই। দরখাস্ত করলে ওয়েটিং লিস্টে নাম তুলব। ফর্ম নিয়ে দরখাস্ত করুন। কেন মহিলা হোস্টেলে থাকতে চান সেটার কারণ আলাদা একটা কাগজে লিখে দেন। সিট খালি হলে আপনাকে জানানো হবে। কবে নাগাদ খালি হবে? তা আমি কি করে বলবো? আর খালি হলেই তো আপনি পাবেন না। ওয়েটিং লিস্টে যে আছে প্রথম সে পাবে। আপনি তো অভদ্রভাবে কথা বলছেন কেন? কোন কথাটা অভদ্রভাবে বললাম? সারাক্ষণই তো ক্যাটকেট করে কথা বলছেন। হোস্টেল সুপার থমথমে মুখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অ্যাপ্লাই করতে চাইলে ফর্ম নিয়ে অ্যাপ্লাই করুন। পাশের কামরায় ফর্ম আছে। নীলু মৃদুস্বরে বলল, করবি অ্যাপ্লাই? করব না কেন? এখন যাবি কোথায়? কোথায় আবার যাব? বাসায় যাব। রোজ একবার খোঁজ নেব সিট খালি হলো কিনা। নীলু লক্ষ্য করল বন্যাকে কেমন যেন ক্লান্ত লাগছে। চোখের নিচে কালি, দেখেই মনে হয় শরীর বিশ্রামের জন্য কাতর। বাচ্চা টাচ্চা হবে না তো? রাস্তায় নেমে নীলু বলল, তোর কি আর কোনো খবর আছে? আর কি খবর থাকবে? এই ধর জনসংখ্যা বৃদ্ধি বিষয়ক কোনো খবর? বন্যা জবাব দিল না, অন্য মনস্কভাবে নিঃশ্বাস ফেলল। নীলু বলল, কে আছে নাকি? জানি না। তুই এখন বাসায় চলে যা, সন্ধ্যা হয়ে গেছে। যেতে পারবি তো একা একা? পারব। আয়, তোকে বাসে তুলে দিয়ে আসি। বাসে তুলে দিতে হবে না, তুই বাসায় গিয়ে বিশ্রাম কর, তোর বিশ্রাম দরকার। বলতে বলতে নীলু রহস্যময় ভঙ্গিতে হাসল।
বন্যা বিরক্ত হয়ে বলল, কি যে বাজে কথা বলিস। তাহলে তোর কোনো খবর নেই? বন্যা এই প্রশ্নের জবাব দিল না। তার মুখ বিষণ্ণ। এমন একটি সুখের সময় কেউ এত বিষণ্ণ কেন থাকে? এমন ছেলে মানুষ কেন বন্যা? নীলু বাসায় ফিরল সন্ধ্যার পর। তার জন্যে বড় ধরনের একটা চমক অপেক্ষা করছিল। নীলুর মা রোকেয়া দুপুরে ঢাকা এসে পৌঁছেছেন। তার সঙ্গে বাবলু, বিলুর ছেলে। নীলু আনন্দের উচ্ছ্বাসে কেঁদে টেঁদে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলল। প্রায় ৩.৫ বছর পর মার সঙ্গে নীলুর দেখা। রোকেয়া নিজেও কাঁদছিলেন এবং কাঁদতে কাঁদতে চেষ্টা করছিলেন মেয়েকে সামলাবার। টুনি এবং বাবলু দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দৃশ্যটি দেখছে। টুনি কখনো তার মাকে কাঁদতে দেখেনি। তার বিস্ময়ের কোনো সীমা ছিল না। বড় মানুষটাও তাহলে এমন করে কাঁদে? নীলু ফোঁপাতে ফোঁপাতে বলল, রাজশাহী থেকে ঢাকা কত আর দূর মা? তোমার আসতে ৩.৫ বছর লাগল? রোকেয়া মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন, কিছুই বললেন না। তোমার নাতনিকে দেখেছ মা? হ্যাঁ, বড় সুন্দর মেয়ে হয়েছে, তোর ননদের মতন রূপসী হবে। শাহানা কাছেই দাঁড়িয়েছিল, খুব লজ্জা পেল। লাজুক স্বরে বলল, তোমার কান্না থামাও তো ভাবি, তোমার কান্না দেখে আমার নিজেরও চোখে পানি এসে যাচ্ছে। নীলু বাবলুকে কোলে নিয়ে আবার খানিকক্ষণ কাঁদল। এই বুঝি বাবলু? রোকেয়া বলল, কোল থেকে নামিয়ে দে, কেউ কোলে নিলেই কাঁদে। নীলু নামালো না। শাহানা বলল, এই ছেলেটা কিন্তু ভারী অদ্ভুত, কোনো কথা বলেনি। দুপুরবেলা এসেছে, এখন পর্যন্ত কোনো কথা বলেনি। মা, ও কি রাজশাহীতেও এরকম? হ্যাঁ গো মা, কথাবার্তা যা বলে আমার সঙ্গেই বলে, তাও কানে কানে। নীলু হাত মুখ ধুতে গেল। তার এত আনন্দ লাগছে আজ, মনে হচ্ছে পৃথিবীর মতো সুখের জায়গা আর কিছুই নেই। অসংখ্য দুঃখের মধ্যেও এখানে হঠাৎ হঠাৎ এমন সব সুখের ব্যাপার ঘটে যায় যাতে সব দুঃখ চাপা পড়ে যায়। বাথরুমে দরজা বন্ধ করে নীলু আবার খানিকক্ষণ কাঁদল। রোকেয়াকে এই বাড়ির সবাই খুব পছন্দ করে, মনোয়ারা নিজেও করেন। অন্য যে কেউ এই বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এলেও তিনি বিরক্তি প্রকাশ করেন, শুধু এই একটি ক্ষেত্রে করেন না। এর মূল কারণ হচ্ছে রোকেয়ার স্বভাব। তিনি কথা বলেন কম, গভীর আগ্রহে অন্যের কথা শোনেন। নিজের কোনো মতামত কখনোই জাহির করেন না। যখন কিছু বলেন এত আন্তরিকতার সঙ্গে বলেন যে শুনতে বড় ভালো লাগে। মনোয়ারা দুপুর থেকে তার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা বড় অংশ ছিল নীলুর বিরুদ্ধে অভিযোগ। দেখেন না বেয়ান সাহেব, আমার ঘাড়ে মেয়ে দিয়ে সেই সকালে চলে যায় অফিসে, ফেরে সন্ধ্যা পার করে। ঘরে একটা কাজের মানুষ নাই, আমি একা মানুষ। বয়স তো হয়েছে আমার, নাকি বলেন? কাজের লোক রাখেন না কেন? হাগারে পাগারের একজন কাউকে ধরে আনলেই রাখবো নাকি? একটাকে রেখেছিলাম, বেশ কাজের। তারপর একদিন দেখি নাক ঝেড়ে সেই হাত তার শার্টে মুছে যেন কিছুই হয়নি এরকমভাবে টেবিলে ভাত বাড়তে গেল। এক চট দিয়ে হারামজাদাকে বিদায় করেছি। বিদায় করলেন কেন? ভালো মতো বুঝিয়ে দিলেই হতো। আমারও তো সময় নেই বেয়ান সাহেব যে তাকে বসে বসে শেখাবো। যে শিখে না 9 বছরে সে শিখে না 90 বছরে। আর ঝামেলা কি একটা, শাহানার বিয়ে ঠিক হয়ে আছে, জানেন তো? জি জানি। হুটহাট করে ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে, ওদের তো আর টোস্ট বিস্কিট দিয়ে চা দেয়া যায় না, কি বলেন? না, তা দেবেন কিভাবে? কিন্তু দিতে হয়, লজ্জায় আমার মাথা কাটা যায়। সেদিন শাহানার এক খালা শাশুড়ি এসেছিলেন, একটা মানুষ নেই ঘরে। চা দিতে গিয়ে দেখি চায়ের পাতা নেই। চিন্তা করেন অবস্থা। শাহানার বিয়েটা কবে? জুলাই মাসের 10 তারিখে মোটামুটিভাবে ঠিক করা হয়েছে। ছেলের ছোট চাচা থাকেন হাওয়াই, উনি জুলাই মাস ছাড়া আসতে পারবেন না। আর এটা হচ্ছে ওদের বংশের প্রথম কাজ, সবাইকে নিয়েই করতে চায়। তা তো চাইবেই। বিরাট খরচের ব্যাপার, বুঝতেই পারছেন। এদিকে হাত একেবারে খালি। কিভাবে কি হবে কে জানে, মনে হলেই বুক শুকিয়ে আসে। ভেবেছিলাম এর মধ্যে রফিকের একটা কিছু হবে, কিছুই হচ্ছে না। ইনশাল্লাহ হবে শিগগির। আর হয়েছে, মহা অপদার্থ, ওর কিছুই হবে না।
বাবলু তার অদ্ভুত স্বভাবের জন্যে খুব অল্প সময়েই সবার দৃষ্টি আকর্ষণ করল। হোসেন সাহেবের মতে বাবলুর মতো গম্ভীর ছেলে তিনি এর আগে দেখেননি। কোনো কথা নেই, কান্নাকাটি নেই, ঝামেলা নেই, গভীর আগ্রহের সব কিছু দেখছে। সবই অবশ্যই দূর থেকে। মনোয়ারার ধারণা ছেলেটা হাবা টাইপ, বুদ্ধিশুদ্ধি নেই। কিন্তু কথাটা সম্ভবত ঠিক নয়। ছেলেটির বুদ্ধি ভালো, শুধু ভালো নয়, বেশ ভালো। টুনি তার সঙ্গে ভাব করার খুব চেষ্টা করছে। বাবলু আছে তার সঙ্গে, কিন্তু খুব একটা ভাব হয়েছে বলে মনে হয় না। টুনি রান্নাবাটি খেলার সময় বাবলু একটু দূরে বসে থাকে, তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অংশগ্রহণ বলতে তার এইটুকুই। রান্নাবাটি খেলবে? বাবলু নিশ্চুপ। আমি হচ্ছি মা, তুমি কি হবে? বাবলু মৃদু হাসে। বাবা হবে? মাথা নাড়ল। তার অর্থ কি ঠিক বোঝা গেল না। হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা তুমি বাবা, এখন অফিসে যাও, সন্ধ্যার সময় অফিস থেকে আসবে। বাবলু নড়ল না। কি অফিসে যাবে না? বাবলু আবারও মাথা নাড়ল, কিন্তু এবারও বোঝা গেল না সে হ্যাঁ বলছে কি না বলছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই বাড়িতে যে একটিমাত্র লোকের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়, সে শফিক। সে ঘুরে ফিরে শফিকের কাছে আসে এবং অত্যন্ত গম্ভীর হয়ে শফিকের পাশে কিছুক্ষণ বসে থেকে চলে যায়। এই অল্প কিছু সময়ের মধ্যেই দু একটা কথাবার্তা হয়। যেমন গত রবিবারের কথা ধরা যাক। শফিক শুয়েছিল বিছানায়। বাবলু পর্দার আড়াল থেকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করল। তারপর গটগট করে ঘরে ঢুকে পা ঝুলিয়ে খাটে বসে রইল। শফিক বলল, কি খবর তোমার বাবলু সাহেব, ভালো আছো? বাবলু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে ভালোই আছে। শফিক বলল, হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা দাও তো। বাবলু দিল। শফিক সিগারেট ধরিয়ে বলল, তুমি একটা খাবে নাকি বাবলু? বাবলু মাথা নাড়ল, সে খাবে না। শফিক বলল, তুমি সিগারেট খাও না? না। কেন? ভালো লাগে না। এমনভাবে বলা যেন আগে অভ্যাস ছিল, ভালো না লাগায় বর্তমানে ছেড়ে দিয়েছে। তবে খুব পিড়াপিড়ি করলে সে একটা সিগারেট টেনে দেখতে পারে। বাবলু সাহেব, তুমি ছড়া, কবিতা এসব কিছু জানো? হুম। শোনাও একটা ছড়া। ছড়া শুনতে ইচ্ছা করছে। বাবলু উঠে দাঁড়াল। সম্ভবত ছড়া শোনাবার কোনো আগ্রহ নেই। ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে। পর মুহূর্তেই পর্দার ওপাশ থেকে বাবলুর ছড়া শোনা গেল। হইয়ার বাড়ি গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খাইছিলাম। অদ্ভুত ছড়া, স্বরচিত হবারই সম্ভাবনা। শফিক হাসি মুখে বলল, খুব চমৎকার ছড়া, এসো ভেতরে এসো। বাবলু ভেতরে ঢুকল না। শফিককে অবাক করে দিয়ে একই ছড়া দ্বিতীয়বার পর্দার আড়াল থেকে বলল। শফিক হেসে ফেলল। বড় মজার ছেলে তো। রোকেয়া রাতে ঘুমান শাহানার সঙ্গে। তিনি, বাবলু ও শাহানা। শাহানার খাটটি ছোট, তিনজনে চাপাচাপি হয়। রোজ রাতেই রোকেয়া বলেন, তোমাকে তো মা বড় কষ্ট দিচ্ছি। শাহানা লজ্জিত স্বরে বলে, কি যে আপনি বলেন মা, ওই মা, আপনাকে আমরা উল্টো কষ্ট দিচ্ছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, আপনি থাকায় কত রকম গল্প টল্প করতে পারছি। এই কথাটা খুবই সত্যি। শাহানা অনেক রাত পর্যন্ত জেগে জেগে গল্প করে। রোকেয়ার চোখ এক এক সময় ঘুমে বন্ধ হয়ে আসে, কিন্তু ঘুমোতে পারেন না। শাহানা ডেকে তোলে, মামিমা ঘুমাচ্ছেন নাকি? না গো মা, জেগেই আছি। বিনার কথা কি আপনাকে বলেছি? বিনাকে? আমাদের বাড়িওয়ালা রশিদ সাহেবের মেয়ে, তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরের মেয়ে। প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন বিয়ের 1 মাসের মধ্যে। খুব রূপসী ছিলেন। আমরা অবশ্য দেখিনি, শুনেছি। মামিমা ঘুমিয়ে পড়েছেন? না। তাহলে বিনার কাণ্ডটা শুনেন। কাউকে বলবেন না কিন্তু আবার। না, বলবো না। আমার কি মনে হয় জানেন মামিমা, আমার মনে হয় আনিস ভাইয়ের সঙ্গে ওর কিছু একটা সম্পর্ক আছে। আনিস ভাই কে? আহা, ওই দিন বললাম না, আমাদের চিলেকোঠায় থাকে, ম্যাজিশিয়ান। ও হ্যাঁ বলেছ। আপনার সঙ্গে তো দেখা হয়েছে। ওই যে হলুদ রঙের সোয়েটার পরা একটা ছেলে এসে আপনাকে পা ছুঁয়ে সালাম করল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বুঝলেন মামিমা,
আমার মনে হয় ওই আনিস ভাইয়ের প্রতি বিনার একটা ইয়ে আছে। কিভাবে বুঝলাম জানেন? কিভাবে বুঝলে? ব্যাপারটা খুবই গোপন। আমি হঠাৎ টের পেয়ে ফেলেছি। আপনি কাউকে বলবেন না। না মা, আমি আর কাকে বলবো? শাহানা খাটে উঠে বসল। আশেপাশে কেউ নেই, তবু সে গল্প করতে লাগল ফিস ফিস করে। রোকেয়া লক্ষ্য করেছেন মেয়েটা প্রায়ই আনিস ছেলেটির প্রসঙ্গে নিয়ে আসছে। তার গল্পের এক পর্যায়ে ম্যাজিশিয়ান আনিসের কথা থাকেই। প্রতি রাতেই ভাবেন সকালবেলা নীলুকে জিজ্ঞেস করবেন, একটি মেয়ে যার কয়েকদিনের মধ্যেই বিয়ে হচ্ছে, সে রোজ রাতে অন্য একটি ছেলের গল্প তা আগ্রহ নিয়ে করবে কেন? মামিমা ঘুমিয়ে পড়েছেন? না। বিনা মেয়েটার ঘটনাটা কেমন লাগলো? তিনি কিছু বললেন না, হাই তুললেন। মামিমা, কাল আমি আনিস ভাইয়ের কাছে আপনাকে নিয়ে যাব। আচ্ছা, এখন ঘুমাও মা, অনেক রাত হয়েছে। আনিস ভাই, মামিমাকে একটা ম্যাজিক দেখান না। গোলাপেরটা না, ওটা দেখতে দেখতে চোখ পচে গেছে। আনিস খুব উৎসাহের সঙ্গে ব্লেডের একটা খেলা দেখালো। এই খেলাটা শাহানাও এর আগে দেখেনি। হাত দিয়ে সে শূন্য থেকে একটার পর একটা চকচকে ব্লেড বের করতে লাগল। সেই সব ব্লেড সে টপাটপ গিলে ফেলতে লাগল। রোকেয়া আঁতকে উঠলেন। এ কি কাণ্ড! শাহানা তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সত্যি সত্যি খাচ্ছে না মামিমা? ব্লেড কেউ খেতে পারে? রোকেয়া ভেবে পেলেন না যে ব্লেডগুলো যেগুলো মুখে পুড়ছে সেগুলো গেল কোথায়। রোকেয়া ভেবে পেলেন না যে ব্লেডগুলি মুখে পুড়েছে সেগুলি গেল কোথায়। সেই রহস্য কিছুক্ষণের মধ্যেই ভেদ হল। আনিস গিলে ফেলা ব্লেডগুলি একটার পর একটা মুখ থেকে বের করে সামনের টেবিল প্রায় ভর্তি করে ফেলল। রোকেয়ার বিস্ময়ের সীমা রইল না। করে কি করে এসব? চোখের ধান্দা নাকি? এই বাচ্চা ছেলে তার মতো বুড়ো মানুষের চোখে ধান্দা লাগাবে কিভাবে? শাহানা রোকেয়ার বিস্মিত মুখভঙ্গি খুব উপভোগ করছে, যেন এই চমৎকার ম্যাজিকের কিছু কৃতিত্ব তার। এসব তো ভালো লক্ষণ নয়। নীলুর সঙ্গে কথা বলা দরকার। এত চমৎকার একটি মেয়ের জীবনের সামান্যতম সমস্যাও আসা উচিত নয়। তবে নীলু খুব চালাক মেয়ে। কিছু একটা হলে নিশ্চয়ই তার চোখে পড়বে। কিছু নয় হয়তো, কিন্তু এমন মুগ্ধ চোখে মেয়েটি তাকিয়েছিল আনিসের দিকে, এই দৃষ্টি ভুল হবার নয়। আনিস ছেলেটিকে তার বেশ লাগল, ভদ্র এবং লাজুক। এরকম একটা লাজুক ছেলে ম্যাজিশিয়ান হবে কিভাবে? ম্যাজিক দেখানো কি লাজুক ছেলের কাজ? পড়াশোনা ছেড়ে তার ম্যাজিশিয়ান হবার এমন অদ্ভুত শখই বা হল কেন? মাথার উপর বুদ্ধি দেওয়ার কেউ নেই। বুদ্ধি দেওয়ার কেউ থাকলে কি এরকম হয়? মা বাবা বেঁচে থাকলে এই ছেলে নিশ্চয়ই এসব নিয়ে মেতে উঠতে পারত না। রোকেয়ার বড় মায়া লাগল। তিনি 1 সপ্তাহ থাকবেন বলে এসেছিলেন, প্রায় 2 সপ্তাহ কেটে গেল, যেতে ইচ্ছা করছে না। জামাইয়ের বাড়িতে এত দীর্ঘদিন থাকাও যায় না, কিন্তু থাকতে তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। যার জন্যে আসা সে নীলুর সঙ্গে কথা বলার সুযোগ তেমন পাচ্ছেন না, অথচ নীলুর সঙ্গে তার জরুরি কথা বলা দরকার। নীলু অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ফিরেই সংসারের কাজে ব্যস্ত হয়ে ওঠে। তাকে একা পাওয়াই মুশকিল, কারণ শাহানা তার সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। কথাগুলো শাহানার সামনেও নিশ্চয়ই বলা যায়, কিন্তু তার বড় লজ্জা লাগে। কিন্তু না বলেই বা উপায় কি? রাজশাহী ফিরে যাবার 2 দিন আগে তিনি নীলুকে সঙ্গে নিয়ে ছাদে হাঁটতে গেলেন। নীলু বলল, কিছু বলতে চাও নাকি মা? হ্যাঁ। টাকা পয়সা দরকার? না, সেসব কিছু না। নিজের মেয়ের কাছেও তিনি ইতস্তত করতে লাগলেন। বিয়ে হয়ে যাওয়া মেয়েরা বোধহয় পুরোপুরি নিজের মেয়ে থাকে না, এদের কাছে সহজ হওয়া যায় না। চুপ করে আছো কেন মা, বলো। বাবলুকে তোর কাছে রাখবি? ওকে নিয়ে বড় কষ্টে পড়েছি। নীলু চুপ করে রইল। তারা ছেলেটাকে সহ্যই করতে পারে না, এইটুকু বাচ্চা, অথচ। দুলাভাই কোনো রকম খোঁজ করে না? না। দেখতেও আসে না? গত মাসের আগের মাসে একবার ঘণ্টাখানেকের জন্য এসেছিল। ছেলেকে নিয়ে কি করবে না করবে কিছুই বলেনি? না। কেমন মানুষ বলো তো মা? দুজন বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল।
ছাদের ঠান্ডা বাতাস দিচ্ছে। আনিসের ঘর থেকে ঝনঝন শব্দ হচ্ছে। কোনো ম্যাজিকের প্র্যাকটিস বোধ হয়। রোকেয়া মৃদুস্বরে বললেন, বাবলু একটা কাঁচের জগ ভেঙে ফেলেছিল। সেই অপরাধের শাস্তি কি হয়েছিল শুনবি? এইসব শুনতে চাই না। তুই জামাইকে বলে দেখ না, যদি রাখতে রাজি হয়, শান্তিতে মরতে পারি। এখনই মরার কথা আসছে কেন? বাঁচব না বেশি দিন। বুঝলে কি করে? এইসব বোঝা যায়। তোর বাবাও বুঝতে পেরেছিলেন। নীলু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাবলু কি পারবে তোমাকে ছেড়ে থাকতে? পারবে, ও শক্ত ছেলে। তুই একটু বলে দেখ জামাইকে। নাকি আমি বলবো? তোমার বলতে হবে না, যা বলার আমি বলবো। রাজি হতে চাইবে না হয়তো। কে চায় একটা বাড়তি ঝামেলা কাঁধে নিতে? নীলু জবাব দিল না। রোকেয়া বললেন, তুই চাকরি করিস, এটা বোধহয় তোর শাশুড়ি পছন্দ করে না। নীলু সে কথারও কোনো জবাব দিল না। সে বাবলুর ব্যাপারটি কি করে বলবে তাই ভাবছিল। রোকেয়া বললেন, চল নিচে যাই, তোর শাশুড়ি বোধহয় খুঁজছে। তুমি যাও মা, আমি থাকি এখানে কিছুক্ষণ, প্রচণ্ড মাথা ধরেছে। রোকেয়া নিচে নেমে গেলেন। তার কিছুক্ষণ পরই চায়ের কাপ হাতে সাহানা তাকে খুঁজতে এলো। সে অবাক হয়ে দেখল নীলু কাঁদছে। কি হয়েছে ভাবি? কিছু হয়নি। তোমার জন্য চা এনেছি। চা খাবো না সাহানা। একটু খাও ভাবি, আমি নিজে বানিয়েছি। বলতে বলতে সেও কেঁদে ফেলল। কাউকে কাঁদতে দেখলে তার কান্না পেয়ে যায়। নীলু অবাক হয়ে বলল, তোমার আবার কি হলো? সাহানা ফোঁপাতে লাগল, কিছু বলল না। বাবলুকে রেখে রোকেয়া রাজশাহী চলে গেলেন। মনে করা হয়েছিল বাবলু খুব কান্নাকাটি করবে, কিন্তু সে তেমন কিছুই করল না। রোকেয়া যখন বললেন, যাই বাবলু, বাবলু ঘাড় কাত করল, যেন যাবার অনুমতি দিচ্ছে। কাঁদবে না তো? বাবলু মাথা নাড়ল, সে কাঁদবে না। রহমান সাহেব দীর্ঘদিন পর উত্তেজনা অনুভব করছেন। মেয়ের বিয়েতে তিনি বড় রকমের হইচই করতে চান। সব ধরনের সামাজিকতা, উৎসব, অনুষ্ঠান তিনি মনে প্রাণে অপছন্দ করতেন। এখনও করেন, কিন্তু শারমিনের বিয়ের অনুষ্ঠানের কথা মনে হলেই মনে হয় ঢাকা শহরের সবাইকে আনন্দ অনুষ্ঠানে ডাকা যায় না। রাত জেগে আত্মীয় স্বজনদের লিস্টটি তৈরি করেছেন। কেউ বাদ থাকবে না, সবাই আসবে। দাওয়াতের চিঠি নিয়ে লোক যাচ্ছে। প্রতিটি দাওয়াতের চিঠির সঙ্গে ঢাকায় আসা যাওয়ার খরচ দেয়া হচ্ছে। তার নিজের বাড়িটি প্রকাণ্ড, তবু আরেকটি দোতলা বাড়ি ভাড়া করেছেন। বিয়ের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা বড় হোটেলে সারবার জন্য সবাই বলছিল। এতে খরচ বেশি হলেও ঝামেলা কম হবে। তিনি রাজি হননি। তার ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে। বাবুর্চিরা বিশাল ডেকচিতে পাক বসাবে। সকাল থেকেই ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়বে চারদিকে। হইচই ছোটাছুটি হবে, তবেই না আনন্দ। এইটি তো জীবনের শেষ ঝামেলা। আবার একদিন শারমিনের বাচ্চার বিয়ের সময় ঝামেলা হবে। সেই ঝামেলায় তিনি অংশ নিতে পারবেন এমন মনে হয় না। মানুষ নিজের মৃত্যুর ব্যাপারটি আগে আগে টের পায়। রাত ৯টা বাজে, প্রচণ্ড গরম পড়েছে। রহমান সাহেব শারমিনের ঘরের দিকে রওনা হলেন। শারমিনকে নিয়ে বারান্দায় বসবেন। বারান্দায় বেশ হাওয়া। শারমিনকে কেমন যেন রোগা রোগা লাগছে, চোখের নিচে কালি। ওর কি ভালো ঘুম হচ্ছে না? অস্বাভাবিক কিছু নয়। বিয়ের আগে আগে নানান ধরনের দুশ্চিন্তা মানুষকে কাবু করে ফেলে। শারমিনকেও নিশ্চয়ই করছে, এবং ওকে সাহস ও আশ্বাস দেবার কেউ নেই। শরীরটা ভালো আছে তো মা? ভালো আছে। ঘুম হচ্ছে না ভালো? মুখটা কেমন শুকনো লাগছে? শারমিন মৃদুস্বরে বলল, যা গরম। দোতলার ঘরটার এয়ার কুলার চালু করে ঘুমালেই পারো। না, ওইখানে আমার কেমন দম বন্ধ লাগে। চা খাওয়া যাক। গরমের মধ্যে আমি চা খাবো না বাবা। গরমের মধ্যেই চা ভালো, বিষে বিষক্ষয় হয়। যাও, চায়ের কথা বলে এসো। তুমি চা না চাইলে ঠান্ডা কিছু নাও। এসো, কিছুক্ষণ গল্প করি। নাকি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগবে না? ভালো লাগবে না কেন? কেমন গম্ভীর মুখে বসে আছো তাই বলছি। শারমিন হাসল। তোমার কটা কার্ড লাগবে তা তো বললে না। আমার কোনো কার্ড লাগবে না বাবা। কেন কার্ড লাগবে না কেন?
আমার কাউকে নিমন্ত্রণ করতে ইচ্ছা করছে না। রহমান সাহেব অবাক হয়ে বললেন, কেন করছে না? জানি না কেন করছে না। আমার মনে হয় তুমি সাময়িকভাবে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। এটা অস্বাভাবিক কিছু নয়। ডাক্তারের সঙ্গে কথা বলবে? না না, আমার কি কোনো অসুখ করেছে নাকি যে ডাক্তারের সঙ্গে কথা বলবো? তাও ঠিক। রহমান সাহেব হাসলেন, শারমিনও হাসল। শারমিন, সাব্বির কি 6 তারিখে আসছে? 6 তারিখ কিংবা 8 তারিখে। তুমি কিন্তু এয়ারপোর্টে যাবে। ঠিক আছে। তুমি কিন্তু মা এখন আমার চায়ের কথা বলনি। তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না, আপসেট না। সে আপসেট না, এই কথাটা ঠিক নয়। শারমিন একটা অদ্ভুত সংশয়ে ভুগছে, যার উৎস সম্পর্কে তার কোনো ধারণা নেই। উৎসবের ছোঁয়া চারিদিকে, কিন্তু এই উৎসব তাকে স্পর্শ করছে না। বাবা প্রতি রাতে বিয়ের নানান ব্যাপার কত আগ্রহ নিয়ে গল্প করছেন, তাতেও মন লাগছে না। কেন লাগছে না? সাব্বিরকে কি সে পছন্দ করছে না? তাও তো সত্যি নয়। মানুষ হিসেবে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। যতটুকু দেখেছে ভালোই লেগেছে। সাব্বিরের ভেতর এক ধরনের দৃঢ়তা আছে, যা ভালো লাগে। সব মেয়েই বোধহয় তার পাশে একজন শক্ত সবল মানুষ চায়, যার উপর নির্ভর করা চলে। সে রাত দিন বইপত্র নিয়ে থাকে, এখানে কি শারমিনের আপত্তি? তাও তো নয়। পড়াশোনা সে নিজেও পছন্দ করে। জীবনের বেশিরভাগ সময় তো সে বই পড়েই কাটিয়েছে। তাহলে আপত্তিটা কোথায়? শারমিন নিজেই চা বানালো। বাবার জন্য কিছু করতে ইচ্ছে করে, ইদানিং করা হচ্ছে না। বিয়ের পর আরও হবে না। এই মানুষটি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে যাবেন। সারাদিন নিজের কাজ দেখে ফিরে আসবেন জনমানবহীন বিশাল এক বাড়িতে। হয়তো আবার কুকুর পুষবেন। দিন কয়েক আগেই সরাইলের 2টি কুকুর ছানানা হয়েছে, কিন্তু পছন্দ না হয় ফেরত পাঠিয়েছেন। এরকম হতেই থাকবে। বিভিন্ন জায়গা থেকে কুকুর আসবে, এদের পছন্দ হবে না, আবার সেগুলি ফেরত যাবে। বাবার জীবনের শেষ অংশ কেমন হবে? এদেশের অসম্ভব বিত্তশালী একজন মানুষ মারা যাবেন একা একা। আসলে কি বিপুল বৈভবের তেমন কোনো দরকার আছে? আফা। শারমিন চমকে তাকাল। জয়নাল কখন যে নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার জয়নাল? আপনার কাছে যে আসে একজন দাড়িওয়ালা মানুষ, রফিক সাহেব। হ্যাঁ, কেন? হে আজকে সন্ধ্যা আইছিলেন। আমাকে বলনি কেন? মনে আসছিল না আফা। ডাকলে না কেন আমাকে? ডাকতে গেছিলাম, জমিলার মা কইল আপনার মাথা ধরছে, দরজা বন্ধ করে ঘুমাইতেছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জয়নাল গেল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পাশেই। কিছু বলবে জয়নাল? জি, বলো। জয়নাল একটা অদ্ভুত কথা বলল। সে নাকি তার ঘরে ঘুমোতে পারে না, জেগে কাটাতে হয়। কারণ সে প্রায়ই দেখে তার ঘরে মার্টি সাহেব হাঁটছে কিংবা পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ঘর অন্ধকার থাকলেও দেখা যায়, বাতি জ্বাললে আর দেখা যায় না। শারমিনের বিস্ময়ের সীমা রইল না। বলে কি এ? রোজ দেখো? রোজ দেখতাম আগে, এখন সারা রাত ঘরে বাতি জ্বলে। আমারে অন্য একটা ঘরে থাকতে দেন আফা। বেশ তো, থাকো অন্য ঘরে, ঘরের তো অভাব নেই। জয়নাল বেরিয়ে যেতেই শারমিনের মনে হল সে মিথ্যা কথা বলেছে। উদ্দেশ্য পরিষ্কার, একটা ভালো ঘর সে দখল করবে। উদ্দেশ্য সিদ্ধির জন্যে সে একটা চমৎকার গল্প ব্যবহার করেছে। আমরা সবাই কি সেরকম করি না? চা নিয়ে বারান্দায় যাওয়া মাত্রই রহমান সাহেব বললেন, তোমাকে একটা খবর দেয়া হয়নি। কি খবর? এখন না, খবরটা বিয়ের পরপরই দেব। শুধু শুধু তাহলে আমার মধ্যে কৌতূহল জাগিয়ে দিলে কেন? ইচ্ছে করেই দিলাম। রহমান সাহেব ছেলে মানুষের মতো হাসতে লাগলেন। যেন বুদ্ধি করে শারমিনের ভেতর কৌতূহল জাগিয়ে তুলতে পেরে তিনি খুব খুশি। কিন্তু শারমিন তেমন কোনো কৌতূহল অনুভব করল না। তার ঘুম পেতে লাগল। আমি যাই বাবা, ঘুম পাচ্ছে। আর একটু বসো মা, রাত বেশি হয়নি। শারমিন বসল। রহমান সাহেব সিগারেট ধরালেন। অন্তরঙ্গ সুরে বললেন, আমার সব কর্মচারী তোমার বিয়ে উপলক্ষে একটা বোনাস পাচ্ছে, তুমি জানো? জানি, ম্যানেজার সাহেব বলেছেন।
আইডিয়াটা তোমার কেমন লাগলো মা? ভালোই। প্রাচীনকালের রাজা মহারাজাদের মতন মনে হচ্ছে। তারাও তো নিজেদের পুত্রকন্যাদের বিয়ে উপলক্ষে সবাইকে খেলার টেলার দিতেন। রহমান সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন। শারমিনের কথাগুলি তার বড় ভালো লাগল। অনেক রাত পর্যন্ত কন্যা ও পিতা বসে রইল মুখোমুখি। আকাশে মেঘ জমতে শুরু করেছে। অনেক দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা বাতাস দিচ্ছে। বৃষ্টি হবে বোধহয়। রহমান সাহেব বললেন, যাও মা, শুয়ে পড়ো। শারমিন নড়ল না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।